আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় খতিয়ান, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 7। গত পর্বে আমরা চলমান জের ছক, টি ছক, সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান এগুলোর বেসিক শিখেছিলাম এবং এগুলো কিভাবে নির্ণয় করতে হয় তার হালকা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা একটি সৃজনশীল সলভ করব এবং ওটার মাধ্যমে আমরা জানবো কিভাবে পরীক্ষায় আমাদের এই প্রশ্নগুলো থাকবে আর আমরা ওটা কিভাবে লিখবো। তো চলো প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা করি। জনাব আলী নগদ 2 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকার যন্ত্রপাতি নিয়ে 2015 সালের 1 জুলাই ব্যবসা শুরু করেন। জুলাই 10 খরিদ্দারগণের বসার জন্য 25,000 টাকার সোফা ক্রয়। জুলাই 20 মেসার্স মারুতি স্টোর্স থেকে নতুন যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা। জুলাই 28 চেয়ার টেবিল ক্রয় 25,000 টাকা। জুলাই 30 জনাব আলী ব্যবসায় থেকে নগদ উত্তোলন করেন 12,000 টাকা। জুলাই 31 জনাব আলী ব্যক্তিগত টাকা দ্বারা কর্মচারীদের বেতন পরিশোধ করেন 30,000 টাকা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের উদ্দীপক ছিল এবং আমাদের প্রশ্নে আছে ক নম্বরে আছে হচ্ছে জনাব আলীর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তারপরে খ নম্বরে আছে হিসাবের টি ছক ব্যবহার করে উক্ত ব্যবসায় নগদান হিসাব ও মূলধন হিসাব প্রস্তুত করো। গতে আছে হচ্ছে চলমান জের ছকে আসবাবপত্র হিসাব ও যন্ত্রপাতি হিসাবের উদ্ধৃত নির্ণয় করো। আচ্ছা, প্রথমে যে ক নম্বর আছে সেটা আমরা করব না, আমরা যেহেতু শুধু খতিয়ানটা করতেছি খতিয়ানটাই করব। উপরে যে ক নম্বর মালিকানা সত্ত্বের পরিমাণ, এটা তো তোমরা সবাই জানোই মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করতে হবে। আমি তারপরে একটু বলি যে মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য তোমাদেরকে প্রথমে হচ্ছে মূলধন লিখতে হবে। মূলধন লেখার পর ওই অঙ্কে যতগুলো আয় আছে আয়গুলো যোগ করতে হবে, ব্যয় আছে ব্যয়গুলো বাদ দিতে হবে, আর যদি অতিরিক্ত মূলধন থাকে সেটাও আমরা যোগ করব, ঠিক আছে। আর উত্তোলন থাকলে উত্তোলন আমরা মাইনাস করব। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, যে আমি এর আগের পর্বগুলোতে যে সূত্র শিখিয়েছিলাম মালিকানা সত্ত্বটা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা ওভাবেই করবে। এরপরে আমরা এখন আজকে খ আর গটা করব। ক্ষয়ে হচ্ছে হিসাবের টি ছক ব্যবহার করে উক্ত ব্যবসায়ের নগদান হিসাব ও মূলধন হিসাব প্রস্তুত করো। কি বলছে যে টি ছক ব্যবহার করে, আমাদের দুইটা ছক আছে, কি কি টি ছক আর চলমান জের ছক। তাহলে আমাদের এখানে বলে দিছে যে টি ছকের মাধ্যমে আমাদের ব্যবসায় নগদান হিসাব, এই যে ওরা কিন্তু হিসাবের নামটা বলে দিচ্ছে যে নগদান হিসাব ও মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে টি আমাদেরকে নগদান হিসাব আর মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। আর আমরা কোন ছকের মাধ্যমে করব? টি ছকের মাধ্যমে হচ্ছে এই দুইটা হিসাব আমরা প্রস্তুত করব, যেহেতু ওরা বলে দিছে। তাহলে আমরা এখন নগদান হিসাব আর মূলধন হিসাবের জন্য টি ছকের দুটা ঘর কাটবো। আচ্ছা, তাহলে দেখো এই যে হচ্ছে আমি নগদান হিসেবে টি ছকটা এঁকেছি। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, উপরে হচ্ছে ডেবিট ক্রেডিট। আর যেহেতু ব্যবসাটা হচ্ছে জনাব আলীর, তাই উপরে আমাদের নাম লিখতে হবে, মানে যেই প্রতিষ্ঠানটা থাকবে ওই প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির নাম যদি থাকে ওই নামটা আগে আমাদের লিখতে হবে। এরপরে আমরা যেই হিসাবটা করব, যেমন আমরা এখন প্রথমে করব হচ্ছে নগদান হিসাব, তাই লিখে নিলাম নগদান হিসাব। আর নগদান হিসাবটা আমরা কোন ছকের মাধ্যমে করব? নগদান হিসাবটা হচ্ছে আমরা টি ছকের মাধ্যমে করব, এর জন্য আমরা লিখে নিয়েছি টি ছক অনুযায়ী। এইটা হচ্ছে আমাদের সাধারণ খতিয়ান। যেহেতু আমাদের অঙ্কের মধ্যে বা প্রশ্নের মধ্যে বলে দেওয়া নাই যে সহকারী খতিয়ান করো, তাহলে সহকারী খতিয়ান না বলা থাকলে আমরা কি করব? আমরা ধরে নিব যে সহকারী খতিয়ান না থাকলে আমাদের মানতে হবে যে এটা হচ্ছে সাধারণ খতিয়ান, ঠিক আছে। সাধারণ খতিয়ান সব হিসাবের নামই হয়। আর সহকারী খতিয়ান কিসের নামে হয়? সহকারী খতিয়ান হচ্ছে শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের নামের ওপরে আমরা যে খতিয়ানটা করি সেটা হচ্ছে সহকারী খতিয়ান। আচ্ছা, তাহলে এই যে হচ্ছে আমরা ছকটা কেটে নিলাম। এবার হচ্ছে আমরা প্রশ্নটা সলভ করব। তাহলে প্রথমে আমরা সাল দেই। তাহলে প্রথমে হচ্ছে 2015 সাল। যেহেতু আমাদেরকে নগদান হিসাব করতে বলছে, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমরা দেখব যে আমার এই অঙ্কের জাবেদা করার পর কোথায় কোথায় নগদান হিসাব আসছে। যেই যেই জায়গায় নগদান হিসাব আসছে ওই ওই এন্ট্রিগুলোই শুধুমাত্র এখানে আসবে, আর বাকিগুলো এইখানে আসবে না। তাহলে দেখো জনাব আলী নগদ 2 লক্ষ টাকা ও 10 লক্ষ টাকার যন্ত্রপাতি 2015 সালের 1 জুলাই ব্যবসা শুরু করেন যন্ত্রপাতি নিয়ে। তাহলে এটার ডেবিট ক্রেডিট করলে কি হচ্ছে? এটার ডেবিট ক্রেডিট করলে হচ্ছে কি বলছে যে নগদ আর যন্ত্রপাতি, তাহলে নগদ বাড়ছে তার মানে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট।
আচ্ছা, এই 1 তারিখের জাবেদা করলে আমাদের হচ্ছে এইটা বের হচ্ছে যে নগদান হিসাব ডেবিট, কারণ নগদ আসছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, কারণ যন্ত্রপাতিও আসছে। আর এই দুইটাই কি নামে, দুইটা কি হিসেবে আসছে আমার ব্যবসায়? দুইটাই আসছে হচ্ছে আমার মূলধন হিসাবে। এর জন্য এই 3টা নাম আসবে। এখন দেখো, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাই না? এখন আমাদেরকে করতে বলছে হচ্ছে নগদান হিসাব। আচ্ছা, এবার দেখো যে নগদের বিপরীতে কোন হিসাব আছে। দেখো, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট। এখানে তো 3টা হিসাব, আমরা নর্মালি হচ্ছে 2টা হিসাব ধরে করি, তাই না? কিন্তু এখানে তো 3টা হিসাব আসছে। তোমাকে দেখতে হবে যে ডেবিটের বিপরীতে কোন হিসাব আছে, সেইটা অনুযায়ী তোমাকে করতে হবে, কারণ আমাদের এই বক্সে তো একটা নাম লিখতে হবে। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কি যন্ত্রপাতি হিসাব লিখবো, নাকি মূলধন হিসাব লিখবো, নাকি দুইটাই লিখবো। তোমরা ফোকাস করবা হচ্ছে যে তোমরা যদি ডেবিট হিসাব করো, কারণ নগদ কি আমার ডেবিট, তাই না? তাহলে ডেবিটের বিপরীতে কোনটা থাকবে? ক্রেডিট থাকবে। তাহলে ডেবিটের বিপরীতে ক্রেডিট কোনটা আছে ওই নামটাই তোমার এখানে বসাতে হবে, ঠিক আছে? যেমন নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট কোনটা আছে? এই যে মূলধন হিসাব, যন্ত্রপাতি হিসাবও কিন্তু ডেবিট, তাই নগদের বিপরীতে আমরা কিন্তু যন্ত্রপাতি হিসাবটা লিখবো না, কারণ দুইটাই কি ডেবিট। আমরা দেখবো যে ক্রেডিট কোনটা আছে, বিপরীত মানে কি ক্রেডিট, ঠিক আছে? তাহলে নগদান হিসাব আর কি মূলধন হিসাব, ঠিক আছে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, যন্ত্রপাতি হিসাবটা কি বসবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, নগদ যেহেতু ডেবিট, তার মানে আমাদের টাকাটা কোন পাশে আসবে? টাকাটা আসবে হচ্ছে আমাদের ডেবিট পাশে, ঠিক আছে? তাহলে আমরা লিখি জুলাই 1, জুলাই 1। আচ্ছা, এবার দেখো যে তাহলে নগদান হিসাব তো উপরে আছে, তাহলে ছকে কি আমরা এর বিপরীত নামটা লিখবো। এখন ওই বিপরীত নামটাই আমি এতক্ষণ তোমাদেরকে বুঝাইছি যে যন্ত্রপাতি লিখবো নাকি মূলধন লিখবো। যেহেতু নগদ ডেবিট, যন্ত্রপাতিও ডেবিট, তার মানে যন্ত্রপাতি আসবে না। ক্রেডিট কোনটা আছে? মূলধন, তার মানে আমরা বিবরণে লিখবো মূলধন হিসাব। মূলধন হিসাব হচ্ছে, তাহলে কত আসছে? মূলধন হিসাব আছে হচ্ছে, আচ্ছা, 2 লক্ষ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে যে এখানে আমরা 2 লক্ষ কেন লিখলাম, যন্ত্রপাতি 10 লক্ষটা কোথায় গেল? এখানে আমরা কি করছি? নগদান হিসাব করছি না? তাহলে আমাদের নগদান হিসাব কত ছিল? নগদান হিসাব ছিল 2 লক্ষ টাকা, তাই না? এর জন্য হচ্ছে আমরা 2 লক্ষ লিখছি। মানে এক কথা হচ্ছে মূলধন, মানে সহজ কথা বলতে গেলে মূলধন এই দুইজনের জন্যই, ঠিক আছে? যেমন এইটাকে যদি আমরা আলাদা করি যে নগদান হিসাব, মূলধন হিসাব, মূলধন হিসাব, তারপরে আবার যদি আলাদা করি যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব, মূলধন হিসাব, ঠিক আছে? এই মূলধন হচ্ছে এই দুইটার জন্য, নগদের জন্য, যন্ত্রপাতির জন্য। তাহলে আমরা যেহেতু নগদান হিসাব করছি, তার মানে আমাদের এইটা হবে, তাই না? তাহলে নগদ ছিল হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা, এর জন্য আমরা 2 লক্ষ টাকাটা লিখছি। আর যন্ত্রপাতি ছিল হচ্ছে 10 লক্ষ টাকা, যেহেতু আমরা যন্ত্রপাতির কোনো কাজ করি নাই, এর জন্য কি আমরা যন্ত্রপাতির 10 লক্ষ টাকাটা লিখিও নাই। যেহেতু নগদ 2 লক্ষ ছিল, এর জন্য হচ্ছে আমরা টাকাটাই কি লিখছি, শুধুমাত্র নগদের টাকাটাই লিখছি। আচ্ছা, এবার দেখো, এটা লেখা শেষ। এরপরে আমরা করব পরেরটা যে জুলাই 10, খরিদ্দারগণের বসার জন্য 25,000 টাকার সোফা ক্রয়। খরিদ্দারগণের বসার জন্য 25,000 টাকার সোফা ক্রয়। এখানে এটার জাবেদা করলে কি হয়? যেহেতু সোফা কিনছি, সোফাটা হচ্ছে আমাদের আসবাবপত্র, তাহলে আমাদের জাবেদা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে এর মধ্যে নগদান হিসাব আসছে না। জাবেদা করলে কি হয়? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো, যেহেতু নগদান হিসাব আসছে, তাহলে আমাদেরকে এই এন্ট্রিটাও এখানে আসবে। এবার দেখতে হবে যে কোন পাশে যাবে। দেখো, নগদ কি হয়েছে? ক্রেডিট হয়েছে, তাহলে আমরা কোন পাশে দিব? ক্রেডিট পাশে দিব। তাহলে সাল দিই 2015,
জুলাই 10 কি হবে? এই নামটা কি হবে? আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব 25,000। আচ্ছা, এটা শেষ। এরপরেটা কি আছে? এরপরে হচ্ছে মেসার্স মালতী স্টোর্স থেকে নতুন যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা। তাহলে নতুন যন্ত্রপাতি কিনছি মালতী স্টোর্স থেকে। দেখো এখানে নাম উল্লেখ আছে, মালতী স্টোর্স থেকে যন্ত্রপাতি ক্রয়। তার মানে নগদ কথা উল্লেখ নাই, কিন্তু কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। তার মানে এটা আমাদের কি ধরে নিতে হবে? বাকিতে ধরে নিতে হবে, যেটা তোমরা সবাই জানো। তাহলে এটা জাবেদা করলে কি হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে কিন্তু নগদান হিসাব আসতেছে না, তার মানে এই এন্ট্রিটাও এখানে আসবে না। এরপরে চেয়ার টেবিল ক্রয় 25,000 টাকা। চেয়ার টেবিল ক্রয় এটাও আমাদের জন্য আসবাবপত্র, তাই না? তাহলে চেয়ার টেবিল ক্রয় এটার ডেবিট ক্রেডিট করলে কি হয়? আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এইটারও কিন্তু সেম আগেরটার মতোই হয়েছে। তাহলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট আসছে, তার মানে আমাদের এই পাশে যাবে। তাহলে জুলাই, এটা ছিল জুলাই 28, এটা ছিল জুলাই 28। তাহলে আমরা লিখি যে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব 25,000। হ্যাঁ, এটাও 25,000। এটা এটা এটার এটা কিন্তু একই রকম। তাহলে তোমরা আবার কেউ ভাবো না যে একটা জিনিস দুইবার লিখছে কেন। এটা জুলাই 10 তারিখের, আর এটা হচ্ছে জুলাই 28 তারিখের। আচ্ছা, এরপরে জুলাই 30 তারিখে বলছে যে জনাব আলী ব্যবসায় থেকে নগদ উত্তোলন করেন 12,000 টাকা। তাহলে ব্যবসা থেকে নগদ উত্তোলন করার কত টাকা? 12,000 টাকা। তাহলে এখন ব্যবসা থেকে উত্তোলন করলে কি হবে? ডেবিট ক্রেডিট করলে হবে, যেহেতু উত্তোলন করছে তাই উত্তোলন হিসাব ডেবিট, আর নগদ টাকা যেহেতু উত্তোলন করছে তার মানে নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো এইটার জাবেদা করলেও আমাদের নগদান হিসাব আসতেছে, তার মানে এই এন্ট্রিটাও কি আমাদের এখানে আসবে। তো এটা যেহেতু নগদ ক্রেডিট হয়েছে তাই আমাদের এই পাশে আসবে, ক্রেডিট পাশে, জুলাই 30। আচ্ছা, তাহলে দেখো, তাহলে বিপরীত নাম কোনটা আছে? উত্তোলন। তাই আমরা লিখব উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব 12,000 টাকা। শেষ। এরপরে দেখো বলছে জুলাই 31 তারিখে জনাব আলী ব্যক্তিগত টাকা দ্বারা কর্মচারীদের বেতন পরিশোধ করেন 30,000 টাকা। তাহলে জনাব আলী তো হচ্ছে মালিক, তাহলে মালিক তার ব্যক্তিগত অর্থ ব্যবসায় দিচ্ছে, ঠিক না? তার মানে মালিক যখন ব্যবসায় টাকা দেয় তখন সেটার নাম কি আসে? মূলধন আসে। তার মানে এখানে যেহেতু বেতন পরিশোধ করছে, তাহলে এটা জাবেদা হবে বেতন হিসাব আর মূলধন হিসাব। তাহলে এখানে কিন্তু নগদান হিসাব আসতেছে না, এর জন্য আমাদের এই জুলাই 31 তারিখও আমাদের এই নগদান হিসাবে আসবে না। তার মানে আমাদের নগদান হিসাবের ম্যাথ এখানে শেষ। এবার যেহেতু আমরা টি ছক করেছি, তাহলে আমাদেরকে টি ছক করলে আমাদের কি বের করতে হয়? ব্যালেন্স বিডিসিটি বের করতে হয়। তাহলে আমরা এখন সেটাই করব। তাহলে ব্যালেন্স বিডিসিটি বের করার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে যে বড় পাশ কোনটা আছে। তাহলে এখানে আছে এই যে দেখা গেলে 2 লক্ষ টাকাটাই কিন্তু বড়, কারণ এখানে আছে হচ্ছে 25,000, 25,000, 12,000। এটা থেকে কিন্তু 2 লক্ষ টাকাটাই কি বড়, তাই আমরা এই পাশটা আগে লিখি 2 লক্ষ, 2 লক্ষ, ঠিক আছে। আর শর্টকাটে তোমরা বড়টা এই পাশে বসানোর পরে এই পাশেও একই রকম ভাবে 2 লক্ষটা বসাই দিবা, তারপরে জেড দিয়ে দিবা। মানে এটা হচ্ছে তাড়াতাড়ি করার উপায়। এরপরে হচ্ছে আমাদের যেহেতু এই পাশ বড়, তার মানে ব্যালেন্স সিডি কোন পাশে আসে? ব্যালেন্স সিডি আসে হচ্ছে ছোট পাশে। তাহলে এই পাশ যেহেতু ছোট, তাই আমরা কি করছি? আমাদের এই পাশে হচ্ছে ব্যালেন্স সিডি আসবে। তাহলে আমরা ব্যালেন্স সিডি লিখি। তাহলে বড় পাশে হচ্ছে 2 লক্ষ। এখন 2 লক্ষ থেকে আমাদেরকে এই ক্রেডিটের এই সবগুলো টাকা বাদ দিতে হবে। তাহলে 2 লক্ষ থেকে আমরা এটা এখন বাদ দিব। তাহলে হয় হচ্ছে 2,25,000, 1,38,000।
1,38,000, এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। তাহলে আমরা প্রথমে কি করছি, এই যে 2 লক্ষ থেকে এই ক্রেডিট পাশের যত টাকা ছিল, এই যে ক্রেডিট পাশে যে 3টা টাকা ছিল, এই 3টা টাকা আমরা কি করছি, মাইনাস করছি। মাইনাস করার পরে আমাদের 1,38,000 টাকা। তাহলে এই 1,38,000 টাকাটাই হচ্ছে আমার ব্যালেন্স সিডি। ঠিক আছে, তাহলে যেটা এই মাসের ব্যালেন্স সিডি সেটা পরের মাসে কি হবে, ব্যালেন্স বিডি হবে। তাহলে আমরা এখন ব্যালেন্স বিডি কোন পাশে হবে, ডেবিট পাশে হবে। তাহলে আমরা লিখি জুলাই আগস্ট 1 তারিখ ব্যালেন্স বিডি কত টাকা, ওই সিডিটাই আমাদের কি হয়ে যাবে, এখন ব্যালেন্স বিডি হয়ে যাবে 1,38,000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের নগদান হিসাবটা আমাদের করা শেষ। এরপরে হচ্ছে আমাদের বলছে যে মূলধন হিসাব করতে। তাহলে আমরা এখন মূলধন হিসাবটা করব। আচ্ছা, আমরা মূলধন হিসাব করার জন্য আগে আমরা মূলধন হিসাবের ছকটা কেটে নেই আলাদা করে। আচ্ছা, এই যে হচ্ছে আমরা মূলধন হিসাবের ছকটা কেটেছি। এবার দেখো আমরা মূলধন হিসাব করব। তাহলে মূলধন হিসাব যেহেতু আমরা করব, তার মানে আমরা দেখব যে মূলধন হিসাব কোন কোন লেনদেনের মধ্যে বা কোন কোন এন্ট্রির মধ্যে আসে। তাহলে প্রথমে আসে হচ্ছে 1 তারিখ, যেখানে নগদ 2 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছিল। তাহলে ওইটার ডেবিট ক্রেডিট করলে কি হয়েছিল, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। এবার দেখো যেহেতু আমরা মূলধন হিসাব করতেছি, তাহলে মূলধন কি ক্রেডিট, তার মানে আমাদের টাকা কোন পাশে আসবে, ক্রেডিট পাশে আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে টাকাটা লিখি 2015 জুলাই 1। এবার দেখো মূলধন হিসাব, তার মানে আমাদের নিয়ম অনুসারে আমরা বিবরণে কোনটা লিখবো, যে হিসাবটা করব তার বিপরীত নামটা। তাহলে এবার মূলধন হিসাবের বিপরীতে কিন্তু 2টা হিসাব আছে, তাই না? একটু আগে আমি তোমাদের যখন নগদান হিসাব করেছিলাম বলছিলাম কি যে মূলধন কিন্তু এই 2টার জন্যই। তার মানে মূলধন হিসাবের বিপরীতে যেহেতু ডেবিট 2টা হিসাব আছে, তার মানে 2টা হিসাবের নামই হচ্ছে আমাদের এই বিবরণে আসবে। তাহলে প্রথমে আমরা লিখি নগদান হিসাব কত ছিল, 2 লক্ষ টাকা। তাহলে লিখলাম 2 লক্ষ টাকা। এরপরে আরেকটা কি আছে, যন্ত্রপাতি হিসাব। আবারও আমরা জুলাই 1 দিব, এবং এবার দিব কি, যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি কত ছিল, 10 লক্ষ ছিল। তাহলে 10 লক্ষ। তাহলে যেহেতু আমরা মূলধন করতেছি আর আমরা বিপরীত হিসাবটা লেখা লাগে, তাহলে বিপরীতে ডেবিট 2টা ছিল দেখে আমাদের 2টা নামই আসছে। ঠিক আছে, নর্মালি যদি যন্ত্রপাতি না থাকতো তাহলে শুধু নগদটাই আসতো, কিন্তু এবার কি হয়েছে, দুইটাই ডেবিট হয়েছে মূলধনের বিপরীতে, তাই 2টা নাম আসছে। এবার এরপরে দেখবো আর কোনটার জাবেদা করলে আমাদের মূলধন হিসাব আসছে। এরপরে মূলধন হিসাব আসছে হচ্ছে জুলাই 31 তারিখে, যেটা আমরা একটু আগে করেছিলাম, যে জনাব আলী ব্যক্তিগত টাকা দ্বারা কর্মচারীদের বেতন পরিশোধ করেন 30,000 টাকা। তাহলে এইটার ডেবিট ক্রেডিট করলে কি হয়, যে বেতন হিসাব আর কি মূলধন হিসাব, তাই না? বেতন হিসাব আর মূলধন হিসাব, বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তার মানে এখানে যেহেতু মূলধন হিসাব আসছে, তাই আমাদের এই এন্ট্রিটাও কি আমাদের এখানে আসবে। তাহলে মূলধন যেহেতু ক্রেডিট, আমরা এই পাশে লিখবো জুলাই 31। ওকে, এটার বিপরীতে আছে হচ্ছে বেতন হিসাব কত টাকা, বেতন হিসাব 30,000 টাকা। তাহলে আমরা এখন এই 30,000 টাকাটা করব। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের কিন্তু অঙ্ক শেষ, আমাদের কিন্তু এই অঙ্কে আর কোনো এন্ট্রি নাই। তাহলে আমাদের এইখানেই হচ্ছে মূলধন হিসাব শেষ করতে হবে। এবার দেখো আমাদের এই পাশে কিন্তু টাকা আসছে, এই পাশে কিন্তু টাকা আসে নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করবো, আমি কিন্তু এটাও তোমাদের শিখেছিলাম। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বড় পাশটা যোগ করব। তাহলে বড় পাশ এটা যোগ করলে কত হয়, যে এটা যোগ করলে হয় হচ্ছে 12,30,000, 12,30,000।
12,30,000। তাহলে এইটাই আমরা এখানে লিখি 12,30,000। এবার জেড দিয়ে দিব। এবার দেখো যে এই পাশ তো বড়, তার মানে ছোট পাশ কোনটা? এই পাশ, মানে এই পাশ তো একদম কিছুই নাই, তার মানে এখানে আমাদের কি আসবে? সিডিটা কিন্তু এই পাশেই আসবে। যেহেতু ওই পাশটা বড়, তাহলে আমরা লিখি জুলাই 31 তারিখ ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। তাহলে দেখো এখন আমাদের নিয়ম অনুসারে বড় পাশ থেকে ছোট পাশ কি করতে হবে? মাইনাস করতে হবে, কিন্তু আমাদের এখানে তো কিছু নাই, তার মানে যা আছে মানে 12,30,000 এখানে এটাই বসবে, 12,30,000। হ্যাঁ, এখানে যদি কোনো অ্যামাউন্ট থাকতো তখন আমরা 12,30,000 থেকে ওই অ্যামাউন্টটা বাদ দিয়ে তারপরে যেটা বের হতো সেটা হচ্ছে আমরা সিডিতে লিখতাম, কিন্তু আমাদের তো এখন মাইনাস করার কিছু নেই, তার মানে যা আছে সেটাই বসবে। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু সিডি, তার মানে সিডিটা বিপরীত পাশে হবে, ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি আকারে আগস্ট 1 ব্যালেন্স বিডি 12,30,000 শেষ। তাহলে এই যে হচ্ছে আমাদের খ নম্বর শেষ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের বলছে যে চলমান জের ছকে আসবাবপত্র হিসাব ও যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো। তাহলে এবার আমরা আসবাবপত্র হিসাব আর যন্ত্রপাতি হিসাবের জন্য আমরা এখন চলমান জের ছক কেটে নিব। এখানে আমাদের বলছে কি করতে, যে যন্ত্রপাতি হিসাব আর আসবাবপত্র হিসাব, এই দুইটা হিসাব কোন ছকের মাধ্যমে করতে বলছে? চলমান জের ছকে। আমরা এতক্ষণ করছি হচ্ছে কি টি ছকে। নগদান হিসাব আর মূলধন হিসাব কি করছি আমরা? টি ছকের মাধ্যমে করছি। এবার আমরা চলমান জেড ছকের মাধ্যমে যন্ত্রপাতি আর আসবাবপত্র হিসাব করব। তাহলে প্রথমে আমরা ছকটা এঁকে নিই। তাহলে এই যে হচ্ছে আমরা চলমান জেড ছকটা কেটে নিলাম। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ও আচ্ছা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট, আর উপরে হচ্ছে হিসাবের কোড নং। আর যেহেতু জনাব আলী, একটু আগে বুঝেছি জনাব আলীর প্রতিষ্ঠান যেহেতু, তার মানে জনাব আলীর আসবাবপত্র হিসাব। এবার যেহেতু আমরা চলমান জেড ছক অনুযায়ী করতেছি, তাই আমাদের এখানে হবে হচ্ছে চলমান জেড ছক অনুযায়ী। তাহলে আমাদের যেহেতু আসবাবপত্র হিসাব করতে বলছে, তার মানে আমরা প্রথমে দেখবো যে কোন কোন লাইনে আসবাবপত্র হিসাব আসছে। তাহলে এখানে আমাদের আসবাবপত্র হিসাব আসছে হচ্ছে জুলাই 10 আর জুলাই 28, এই 2 তারিখে হচ্ছে আমাদের জাবেদা করলে আসবাবপত্র হিসাব আসে। তাহলে প্রথমটার জুলাই 10-এর জাবেদা করলে হয় হচ্ছে খরিদ্দার গণের বসার জন্য 25,000 টাকার সোফা ক্রয়। তাহলে খরিদ্দার গণের বসার জন্য সোফা ক্রয় করছে। তাহলে আসবাবপত্র হিসাব আর কি নগদান হিসাব, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে যেহেতু আমরা আসবাবপত্র হিসাব করতেছি, তার মানে আমরা বিবরণে লিখবো হচ্ছে নগদান হিসাব জুলাই 10, নগদান হিসাব। তাহলে এবার দেখো যে যেহেতু আসবাবপত্র হিসাব ডেবিট, তার মানে আমাদের টাকা, যেহেতু আমরা করতেছি আসবাবপত্র হিসাব আর আমরা আসবাবপত্র হিসাব আসছে হচ্ছে ডেবিট, তার মানে আমরা টাকাটা লিখবো ডেবিটের ঘরে, বিপরীত নাম লিখবো, বিবরণে লিখবো আসবাবপত্রের বিপরীত নামটা লিখবো, আর হচ্ছে টাকাটা লিখবো। আসবাবপত্র যেহেতু ডেবিট, তার মানে টাকাটা আমাদের ডেবিটেই হবে। এরপরে এরপরে হচ্ছে এরপরে জুলাই 28, জুলাই 28-এ জাবেদা করলেও হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তার মানে এইবারও কি আমাদের জাবেদা আগেরটার মতোই আসছে, জুলাই 28। তাহলে এবার দেখো যে আমরা কি করব, নগদান হিসাব আবারও আমরা বিপরীত নামটা লিখবো, নগদান হিসাব, নগদান হিসাব লিখলাম। আর আসবাবপত্র আবারও ডেবিট হয়েছে, তার মানে আমরা টাকাটা কোথায় লিখবো? ডেবিটে লিখবো। তাহলে 25,000, তাহলে 25,000 আবারও লিখলাম। এবার দেখো আমরা জানি যে ডেবিট ডেবিট বা ক্রেডিট ক্রেডিট যদি মিলে তাহলে আমাদের কি হবে? প্লাস হবে। আর ক্রেডিট ডেবিট বা ডেবিট ক্রেডিট হলে মাইনাস হবে। তাহলে এই দেখো উপরের টাকাটা হচ্ছে ডেবিটে আছে আর পরের টাকাটাও কি ডেবিটেই আছে, তার মানে ডেবিট ডেবিট মিলছে। ডেবিট ডেবিট মিললে কি হবে? প্লাস হবে। তার মানে 25,000 আমাদেরকে যোগ করতে হবে।
তাহলে যোগ করলে হয় 50,000, 50,000 আমরা এই ঘরে লিখবো। তাহলে শেষ আমাদের আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব খুবই সহজ, মানে চলমান জের ছকের মাধ্যমে হচ্ছে আসবাবপত্র যদি তুমি করো, এখানে হচ্ছে এই 50,000ই হচ্ছে আমাদের উত্তর। এই 50,000-এর উত্তর, যেটা তোমরা সবাই জানো যে চলমান জের ছক কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এবার হচ্ছে আমরা পরেরটা করব যন্ত্রপাতি হিসাব। তাহলে যন্ত্রপাতি হিসাবের জন্য প্রথমে আমরা আবার আরেকটা ছক কাটি চলমান জের ছকে। এই যে তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের যন্ত্রপাতির জন্য আমরা আবার একটা চলমান জের ছক এঁকেছি। তাহলে এবার আমরা দেখব যে কোনটার জাবেদা করলে আমাদের চলমান জের ছকের মানে কোনটার জাবেদা করলে আমাদের যন্ত্রপাতি হিসাব আসে। তাহলে এখানে আমাদের যন্ত্রপাতি হিসাব আসছে হচ্ছে 1 তারিখে এবং হচ্ছে 20 তারিখে। 1 তারিখে কি ছিল, যন্ত্রপাতি হিসাব আর মূলধন হিসাব ছিল না। তাহলে এখন হচ্ছে আমরা সেটাই লিখব যে 1 তারিখে জাবেদা করলে কি ছিল, যে নগদ ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট ছিল। তার মানে যেহেতু আমরা যন্ত্রপাতি হিসাব করব, যন্ত্রপাতি তো ডেবিট, তার মানে আমাদের আগে লিখি জুলাই 1। এখন দেখো বিবরণে কোন নামটা লিখবো, বিবরণে যন্ত্রপাতির বিপরীতে কোন নাম আছে, মূলধন হিসাব আছে না, আমরা লিখবো কি শুধুমাত্র মূলধন হিসাব। কারণ নগদ তো ডেবিট, যন্ত্রপাতিও ডেবিট, তার মানে নগদান হিসাব আসবে না, যেটা আমি একটু আগে তোমাদেরকে বুঝাইছি। ডেবিট আছে হচ্ছে যন্ত্রপাতি, আর ক্রেডিটে কোনটা আছে, ক্রেডিটে আছে হচ্ছে মূলধন, তার মানে শুধুমাত্র আমাদের মূলধন হিসাবটাই আসবে। তাহলে মূলধন হিসাব। এখন যন্ত্রপাতি তো আমাদের ডেবিটে হয়েছে, যন্ত্রপাতি হচ্ছে আমাদের ডেবিট হয়েছে, তার মানে আমাদের টাকাটাও কি ডেবিটেই লিখবো, 10 লক্ষ। এরপরে হচ্ছে এটা শেষ। এরপরে আমরা দেখবো যে পরের কোন তারিখে আমাদের যন্ত্রপাতি হিসাব আসছে। এরপরে আসছে হচ্ছে আমাদের যন্ত্রপাতি জুলাই 20 তারিখে, যেখানে বলছে যে মেসার্স মালতী স্টোর্স থেকে নতুন যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা। তাহলে এখানে এটা ডেবিট ক্রেডিট করলে হবে হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, ও যেহেতু বাকিতে করছে তার মানে হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। এবার দেখো যন্ত্রপাতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখন জুলাই 20 তারিখ দেই। এবার এখানে লিখবো হচ্ছে আমরা প্রদেয় হিসাব, কারণ যন্ত্রপাতির বিপরীতে আছে হচ্ছে প্রদেয় হিসাব লিখলাম। যেহেতু যন্ত্রপাতি ডেবিট, আবারও আমরা টাকাটা কোথায় বসাবো, ডেবিটেই বসাবো, 60,000 টাকা। তাহলে এবার দেখো আবারও কি হয়েছে, ডেবিট আর ডেবিট পাশ মানে মিলছে। তাহলে আমাদের কি করতে হবে, ডেবিট আর ডেবিট পাশ মিললে আমাদেরকে যোগ করতে হয়, তারপর আমরা আবার যোগ করে দিব, তাহলে হয় 10,60,000 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার, কারণ এই অঙ্কের মধ্যে আমাদের আর কোনো যন্ত্রপাতি হিসাব নাই। তাহলে এখানেই হচ্ছে আমাদের অ্যান্সার 10,60,000। তোমাদের এখানে কোনো দাগ দিতে হবে না, কিছু করতে হবে না, এখানে আমাদেরকে এভাবে রেখে দিতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষায় কিভাবে টি ছক, চলমান জের ছক আসবে আর তোমরা কিভাবে করবা। তাহলে এইভাবে হচ্ছে আমরা টি ছক, চলমান জের ছক আর আমাদের যেভাবে বলে দিবে আমাদেরকে সেভাবেই করতে হবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখবো যে সহকারী খতিয়ানের প্রশ্নটি কিভাবে থাকবে আর আমরা ওটা কিভাবে নির্ণয় করবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।